এই ব্যাপারগুলো একটু আলাদাভাবে করতে পারো একটু জোর দিয়ে। তারপর হচ্ছে সমীকরণের চ্যাপ্টার আছে, সমীকরণটা একটু দেখতে পারো, জেনারেল ম্যাথের সমীকরণ। তারপর হচ্ছে জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারটা, ওইটা দেখতে পারো। আর হচ্ছে না, ওইটার জন্য জেনারেল ম্যাথে যাদের আছে আর কি, যেমন গ্রেগরি কলেজ নিবে তাদের জন্য বলতেছে আর কি, মানে যে ম্যাথে যে চ্যাপ্টারে নিবা ছোট ম্যাথগুলো নিবা আর কি, যেগুলো ছোট ম্যাথ আছে ওগুলো একটু ট্রাই করবা করার। ঠিক আছে? হ্যাঁ বলো। করতে পারো বা একটু ট্রাই করতে পারো ইয়ে থেকে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইয়েতে চলে যাই, কেমিস্ট্রিতে যে জিনিসটা বাকি ছিল সেগুলোতে চলে যাই। তো কেমিস্ট্রিতে নাকি বলেছে মোল স্টাডি বা হচ্ছে মোলের চ্যাপ্টারটা বাকি আছে। ঠিক আছে? এবং সে ওইটার কিছু হ্যান্ড নোট দিল, এগুলো একটু আমি করাবো। তো দেখো, যে কোনো একটা মোল বা মোল স্টাডিতে আমরা মোটামুটি মোল নিয়ে জানি যে মোল আসলে ব্যাপারটা কি। মোল ব্যাপারটা হচ্ছে কোনো একটা মৌলের যতটুকু অ্যামাউন্টে তোমার 6.023 ইন্টু 10^23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে 1 মোল। ঠিক আছে? তো কোনো কিছুর মোল সংখ্যা বের করার ফর্মুলা আছে। মোল সংখ্যাকে আমরা স্মল n দিয়ে প্রকাশ করি। ইকুয়ালস টু আমরা বলতে পারি W/m। W কি? ওই পদার্থের গ্রাম গ্রাম এককে ভর, আর m হচ্ছে ওই পদার্থের আণবিক বা পারমাণবিক ভর। ইকুয়ালস টু VL/22.4। VLটা কি? তোমার হচ্ছে লিটারে আয়তন ডিভাইডেড বাই 22.4। যদি ধরো আমি তোমাকে বলি যে অক্সিজেন হচ্ছে তোমার 3 লিটার আছে, তাহলে তুমি কি করবা? তাহলে যদি আমি বলি যে 3 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত, তাহলে 3/22.4, সেটা হচ্ছে কি তোমার ওই অক্সিজেনের মোল সংখ্যা। এগুলো আমরা জানি, বইয়ের মধ্যে এই ম্যাথগুলো আছে। ইকুয়ালস টু S ইন্টু VL। এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমার কোনো দ্রবণের জন্য। S ইন্টু VL কিরকম? যদি আমি তোমাকে ধরো বললাম যে HCl এর কোন একটা দ্রবণের ধরো ঘনমাত্রা দেয়া আছে 0.1 মোলার, এবং ওর ইয়ে হচ্ছে পরিমাণটা হচ্ছে বা যে আয়তনটা সেটা হচ্ছে 200 ml। তাইলে আমার ওই দ্রবণে HCl এর মোল সংখ্যা কত? ওই দ্রবণে HCl এর মোল সংখ্যা কত? তাহলে আমি কি করব? S ইন্টু VL, মানে হচ্ছে লিটার এককে আয়তনটা বসাবো। S কত? S হচ্ছে 0.1 মোলার, আর VL আমার তো মিলিলিটার আছে, লিটার নিতে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা আমার অ্যান্সার আসে, মানে 0.2 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.02 আসবে। এত মোল হচ্ছে কি আমার ওই দ্রবণের মধ্যে HCl-টা আছে। ঠিক আছে? আচ্ছা, আর ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে n/na। তো n/na কেমন? মানে হচ্ছে n হচ্ছে কি ওর ধরো পরমাণু বা অণু সংখ্যা, আর na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা কি? ওই যে 6.023 ইন্টু 10^23। তাহলে এই জিনিসটাকে যদি একটু ফ্রেশ ভাবে আমরা এক লাইনে লিখি, n ইজ ইকুয়াল টু কি বলতে পারি? W/m ইকুয়ালস টু VL/22.4 equal to S into VL equals to n/na। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে na টা কি? অ্যাভোগাড্রো নাম্বার, বা হচ্ছে 6.023 ইন্টু 10^23। আচ্ছা, এরপর তো এটারও কিছু ম্যাথ দেখবো। আমি একটু আরেকটা জিনিস দেখায় নিই, সেটা হচ্ছে বিভিন্ন রিঅ্যাকশনের। বুঝলাম না, একটু আবার বলো। হ্যালো? ও, n হচ্ছে অণু পরমাণু সংখ্যা। মানে ধরো আমি তোমাকে বললাম যে ধরো তোমার কাছে, হ্যাঁ 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 শুনছি, আমি শুনছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, তো যেটা বলতেছি যে ধরো আমি বললাম যে 200টা আম অক্সিজেন অণু কত মোল হয়? 200টা অক্সিজেন অণু কত মোল হয়? তাইলে এই 200টা হচ্ছে অক্সিজেন অণু, সেটা হচ্ছে এই যে N। ঠিক আছে? মানে ধরো প্রশ্নটা তোমাকে দেই, আমি প্রশ্ন আকারে বুঝাই যে 200টি O2 অণু ইকুয়ালস টু কত মোল? ধরো এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে? তাইলে আমার N হচ্ছে এখানে 200, মানে যে সংখ্যক তোমার অণু পরমাণু বলা আছে। তাহলে আমার কত মোল হবে? N ইকুয়ালস টু N/Na, মানে হচ্ছে কি 200/6.023 ইন্টু 10^23 এত মোল হবে। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তো এখন আসি আমরা রিঅ্যাকশন স্টাডিতে। তো বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের আমরা ইউজ করি। তো আমরা কি করি? ঐকিক নিয়ম ইউজ করি। তো আমরা ঐকিক নিয়ম না ইউজ করে একটা সমীকরণ ইউজ করে করতে পারি। তো এটা একটু দেখাবো। যে ধরো আমি তোমাকে বললাম একটা রিঅ্যাকশন AABB বিক্রিয়া করে CCDD হচ্ছে। মানে ব্যাপারটা কি? একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এটা আমরা জানি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় তোমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়। তাই তো? এই রিঅ্যাকশনটা আমরা সবাই জানি না?
যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এ, ওর সহগ হচ্ছে 1, এটা হচ্ছে স্মল এ, H2 হচ্ছে বি, আর 3 হচ্ছে তার সহগ, এটা হচ্ছে স্মল বি। NH3 হচ্ছে সি, 2 হচ্ছে তার সহগ, সেটা হচ্ছে স্মল সি। ডি হচ্ছে যদি আরো কিছু থাকতো তাহলে ওইটা আমার ডি হইতো। বুঝতে পারছি? যদি এরকম কোনো রিঅ্যাকশন হয় তাহলে আমরা এখানে একটা সমীকরণ লিখতে পারি। সমীকরণটা হচ্ছে n of a divided by small a equals to n of b divided by small b equals to n of c divided by small c equals to n of d divided by small d. বুঝতে পারছি কিরকম? যদি আমি একটু একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাই, যেমন n2 plus 3h2 বলা আছে কি 2nh3, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই 1, কারণ ওর সহগ কত? সহগ হচ্ছে 1, ইকুয়ালস টু হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু NH3 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2। এরা একটা সমীকরণের মতো বা একটা সাম্য সমীকরণ তৈরি করবে। ঠিক আছে? কেন এই সমীকরণ না মানে এটা থাকা না থাকা না, এটা হচ্ছে ম্যাথটাকে ইজি করার। আমি কয়টা ম্যাথ দেখাবো তাইলেই বুঝবা যে এটা কত ইজি বা মানে ঐকিক নিয়ম থেকে এটা কতটা সুবিধা হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা কিছু ম্যাথে যাই। ম্যাথের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে এটা কতটা সুবিধাদায়ক একটা প্রসেস। আচ্ছা, তাহলে আমরা আসি ম্যাথে। ধরো তোমাকে আমি বললাম যে 4.9 গ্রাম H2SO4 এ কতটি অণু ও পরমাণু আছে? তাহলে কি বললাম? 4.9 গ্রাম H2SO4 এ কতটি, ধরো বললাম, পরমাণু আছে। তো মাঝে মাঝে কিন্তু এই জিনিসটাই পরমাণু দিয়ে একটু পেঁচায়। ঠিক আছে? তো জিনিসটা খুবই ইজি, আমি একটু বোঝানোর ট্রাই করি। তাহলে এখন দেখো, আমার মেইনলি এই ধরনের যে কোনো প্রশ্নে আমরা কি করব, যে এন এর বা মূল সংখ্যার যে সমীকরণটা ছিল, লম্বা সমীকরণটা, সেটা ইউজ করার ট্রাই করব। যেমন এখানে কি দেয়া আছে আমার? ডাব্লিউ দেয়া আছে না? আর এখানে হচ্ছে কয়টা অণু বা পরমাণু চাইছে, কিন্তু পরমাণু বের করতে হলে তাকে আমার অণু বের করতে হবে, মানে আমার এনটা বের করতে হবে। তাহলে এর মানে কি, আমার এই সম্পর্কটা ইউজ করতে হবে ডাব্লিউ বাই এম আর এন বাই এন এ। বুঝতে পারছি? কেন, কিভাবে বুঝলাম এই দুটো ইউজ করতে হবে? কারণ আমার ডাব্লিউ দেয়া আছে আর এন চাইছে, তাহলে এই জন্য আমি এই দুইটা সম্পর্ককে ইউজ করলাম। এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু কি এন বাই এন এ। এখান থেকে আমার কি বের করতে হবে? ক্যাপিটাল এনটা বের করতে হবে। সেটা কি হবে? ডাব্লিউ বাই এম ইন্টু এন এ। তো ডাব্লিউটা কত? ডাব্লিউ হচ্ছে আমার 4.9 গ্রাম। আর H2SO4 এর আণবিক ভর কত হয়? 98। এটা আশা করি করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর এন ওই কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত সংখ্যক। তাহলে 4.9 এটা হবে 1/20 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে কি এতটি অণু থাকবে? বুঝতে পারছি? তাহলে আমার এই 4.9 গ্রাম H2SO4 এ আমার হচ্ছে এত সংখ্যক অণু থাকবে। এখন একটা অণুতে কয়টা পরমাণু আছে? একটা অণুতে, যদি আমি H2SO4 এর একটা অণুর কথা বলি, একটা অণুতে পরমাণু আছে হচ্ছে 2টা H আছে, 4টা O আছে, একটা S আছে, মানে 7টা পরমাণু। তাহলে আমার এত সংখ্যক অণুতে কয়টা পরমাণু আছে? 7 ইন্টু এটা। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে অতএব 4.9 গ্রাম H2SO4 এ পরমাণু আছে 7/20 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে? আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমি জানি না কি হবে। তো একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখব। বুঝতে পারছি? বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? এখন তারপরটা যাই। ধরো আমি তোমাকে বললাম যে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত? 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত? ঠিক আছে? এটা ধরো প্রশ্ন। তাহলে এখন দেখো, আমার অণু সংখ্যা দেয়া আছে না? এটা হচ্ছে n। আর চাইছে কি? আয়তন চাইছে, মানে কি VL চাইছে। তাহলে আমরা সম্পর্ক, কোন দুইটা সম্পর্ক ইউজ করব? n বাই n এ ইকুয়ালস টু VL বাই 22.4। তাহলে VL টা কি হবে? n বাই n এ ইন্টু 22.4, মানে হচ্ছে তোমার 5/6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 22.4। এত লিটার, খুবই ছোট আসবে আর কি, এটা মিলি লিটারে নিয়ে নিতে পারো। কোনো জিজ্ঞাসা আছে কিনা এই ধরনের ব্যাপারগুলোতে? ঠিক আছে, আচ্ছা। জারণ বিজারণ, আচ্ছা ঠিক আছে, জারণ বিজারণে যাবো না তাইলে।
ওকে, আমাদের এখনো শেষ হয় নাই, এখন একটু বাকি আছে, সেটা হচ্ছে ওই যে রিঅ্যাকশন পার্টটা। তাহলে ধরো আমরা ওই যে বললাম যে ঐকিক নিয়ম না ইউজ করে আমরা চাইলে একটা সংক্ষিপ্ত সমীকরণ বা এই সম্পর্কগুলো ইউজ করতে পারি। কিরকম? ধরো হচ্ছে আমি তোমাকে বললাম যে 53 গ্রাম NO2CO3 এর দ্রবণে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এটা দ্রবণ আছে, আমরা কি করলাম ACl যোগ করলে বা ACl যোগ করলে তাদের বিক্রিয়ায় কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এখানে আমরা কি করি, ওই যে তোমার সমীকরণ লিখে হচ্ছে ঐকিক নিয়মের অনেক কাজ করি, তো এখানে ঐকিক নিয়মে আমরা যাব না, আমরা সংক্ষিপ্ত জিনিস ইউজ করব। কিভাবে দেখো, Na2CO3 প্লাস HCl বা 2 মোল HCl লাগবে, এখানে উৎপন্ন কি হয় 2NaCl প্লাস H2O প্লাস CO2, তাই তো? তাহলে আমরা কি বলছিলাম, N অফ A কত, এখানে A হচ্ছে এখানে Na2CO3, ওর সহগ কত 1, তাহলে N অফ Na2CO3 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু কি হবে N অফ CO2 ডিভাইডেড বাই 1। বুঝতে পারছি? তাহলে এখন দেখো আমার N অফ Na2CO3 ইকুয়ালস টু কি হবে N অফ CO2। এখন আমাকে একটু বুঝতে হবে যে আমার কোনটার কি ইনফরমেশন দেয়া আছে। আমার NO2CO3 এর কিন্তু গ্রাম ইনফরমেশন মানে W দেয়া আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের লিটার চাইছে, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারবো, আমি এখানে হচ্ছে ওর ইউজ করব হচ্ছে W/m আর ওর ইউজ করব হচ্ছে VL/22.4। ঠিক আছে, তাহলে VL টা কি হবে W/m ইন্টু 22.4, ওর দেয়া আছে 53 গ্রাম, আর Na2CO3 এর তোমার হচ্ছে আণবিক ভর হচ্ছে 106, আর এটা হচ্ছে 22.4। 53 দ্বিগুণে হচ্ছে 106 আসে, আর 2 দিয়ে কাটাকাটি গেলে এটা হচ্ছে 11.2 লিটার আসে। তাহলে ভিএলটা কি হবে 11.2 লিটার হবে। মানে আমার 53 গ্রাম Na2CO3 হতে 11.2 লিটার অক্সিজেন উৎপন্ন হবে। বুঝাইতে পারছি কিভাবে, মানে এই জিনিসটা কেন এত ইজি? ঐকিক নিয়মে করলে কিন্তু অনেক ভেজাল হয়। হ্যাঁ বলো। আচ্ছা, আমার এখানে কিন্তু HCl এর কতটুক দেয়া আছে সেটা কিন্তু বলা নাই। সো যেহেতু HCl এর বলা নাই, তো আমি ধরে নিব কি যে HCl পর্যাপ্ত পরিমাণই আছে বা পর্যাপ্ত পরিমাণ থেকে বেশি আছে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ বলো। এই ক্ষেত্রে এটা করতে পারবো। হ্যাঁ, যদি লিমিটিং হচ্ছে একাধিক দিয়ে ইনফরমেশন থাকতে। হ্যাঁ, বুঝলাম না, হ্যাঁ বলো। আহ, না, লিমিটিং বিক্রিয়ক এখানে বলা নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে HCl টা পর্যাপ্ত পরিমাণে আছে। বুঝতে পারছি? মানে এরকম ভাবেই আছে যেন 53 গ্রাম Na2CO3 সে খরচ হয়ে যায়। বুঝতে পারছি? এরকম ভাবে আছে যেন 53 গ্রাম Na2CO3 খরচ হয়ে যায়। তাহলে যেহেতু ও খরচ হচ্ছে, তার মানে কি লিমিটিং বিক্রিয়ক কি, যে খরচ হয়, তাহলে এর মানে কি ও হচ্ছে আসলে লিমিটিং বিক্রিয়ক। বুঝছি? Na2CO3 লিমিটিং বিক্রিয়ক যদি ওইভাবে চিন্তা করো। ওকে, আচ্ছা, ধরো হচ্ছে আমরা আগের প্রশ্নের সাথে একটু লেজুর লাগাই দেই, যে ধরো তোমাকে বললাম যে 53 গ্রাম Na2CO3 এর সাথে 200 ml HCl বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমিত করে। সম্পূর্ণ কি করে? প্রশমিত করে। তাহলে HCl এর ঘনমাত্রা কত? S দিয়ে তো ঘনমাত্রা বোঝায়, বা অনেকে C দিয়েও বোঝায়, যেটাই হোক। তো HCl এর কি ঘনমাত্রা কত সেটা আমাকে বের করতে বলছে। প্রশ্নটা বুঝতে পারছি? এর সাথে এটা বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমিত করতেছে, তাইলে আমার HCl এর ঘনমাত্রা কত? তাহলে আমি কি করব, আগে বিক্রিয়াটা লিখবো। Na2CO3 প্লাস 2HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করে 2NaCl প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। তো দেখো আমার রাইট সাইডে কি আছে সেটা আমার মাথা ব্যথারই বিষয় না, কারণ আমার এই দুইটার মধ্যে ক্যালকুলেশন, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, N অফ A, এখানে A এর জায়গায় কি আছে Na2CO3 ডিভাইডেড বাই ওর সহগ ইকুয়ালস টু কি N অফ HCl ডিভাইডেড বাই ওর সহগ। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন সেম কথা, তাহলে আমি কি বলতে পারি, N অফ Na2CO3 ইকুয়ালস টু হাফ অফ N অফ HCl। তো ওই যে সেম জিনিস আমার, যে যার জন্য যেটা চাইছে আমি সেই জিনিসটা বসাবো। আমার Na2CO3 এর কি দেয়া আছে, ওয়েট দেয়া আছে, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে W/m, আর
হাফ কিন্তু হাফের মতোই থাকবে, হাফের কোনো সমস্যা নেই। HCl এর কি চাইছে? ঘনমাত্রা চাইছে, আয়তন দেয়া আছে, তাহলে আমি কি বসাবো? S ইন্টু VL। বুঝাইতে পারছি? যেখানে আমার কি S চাইছে, এর মধ্যে দেখো আমার VL লাগবে, যদিও আমার HCl এর আয়তনটা কিসে দেয়া আছে? ml এ দেয়া আছে, তো আমি লিটারটা একটু বের করে নিই। তবে VL টা কি হবে? 200/1000 এত লিটার। বুঝতে পারছি? মানে কত হবে? 0.2। অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা, লিটারে নিয়ে নিতে হবে। তাহলে এখন আমার কি বলতে পারি, আমার AC কষ্ট হবে হচ্ছে 2 ইন্টু W/m ইন্টু VL। তাহলে আসতেছে হচ্ছে 2, W হচ্ছে 53, M হচ্ছে 106, আর VL টা হচ্ছে 0.2 লিটার। এটা 2 কাটা 1/0.2, 1/0.2 মানে হচ্ছে তোমার 1/5, মানে 5 মোলার। কোনো জিজ্ঞাসা আছে কিনা? এখানে 5 মোলার দেখা মনে হতে পারে অনেক বেশি, কারণ তুমি নিজেই চিন্তা করো 53 গ্রাম Na2CO3 এটারে প্রশমিত করতেছে, তো ওর ঘনমাত্রা তো বেশি হইতেই হবে। বুঝতে পারছি কিনা? মানে এই জিনিসগুলো যদি তোমার আসে, তাহলে কিন্তু অবশ্যই তুমি যদি ঐহিক নিয়মে যাও খুব পেঁচাইতে হবে। পেঁচানো হচ্ছে কিন্তু এটা খুবই ইজি। এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা বা এইভাবে করতে পারবো কিনা? না, ওইটাও করতে পারবো, মানে তুমি লিমিটিং বিক্রিয় চাচ্ছ। আচ্ছা হ্যাঁ, এটারও একটা ম্যাথ আছে, করাই। যে ধরো কোনটা লিমিটিং বিক্রিয় চাচ্ছে, হ্যাঁ সেটাও করতে পারি আমরা, দেখি। যেমন ধরো প্রশ্নটা একটু অন্যরকম আর কি। তোমাকে ধরো আমি বললাম যে সমপরিমাণ H2SO4 ও NaOH এর বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? কি বললাম? সমপরিমাণ H2SO4 ও NaOH এর বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? তো আমি একটু রিঅ্যাকশনটা লিখি। রিঅ্যাকশনটা কি? H2SO4 প্লাস NaOH। তো অবশ্যই এটা 1:2 রেশিওতে রিঅ্যাকশন করে, তাহলে হচ্ছে 2NaOH। সেটা কি আসে? আমার আসে হচ্ছে Na2SO4 প্লাস 2H2O, আর কিছু না, হ্যাঁ। তো এই জিনিসটা আসে। এখন এখানে দেখো, আমার যখন লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হিসাব, তখন হচ্ছে আমি কি করব? জাস্ট দুইটা বিক্রিয়কের মধ্যে কাজ করব। তাইলে এখন আরেকটা কাহিনী আছে, আমাকে কিন্তু বলা নাই যে কে কোন পরিমাণে আছে, কিন্তু বলে দিছে দুইটা সমপরিমাণে আছে। তো সাপোজ আমি ধরে নিলাম এটা 10 গ্রাম আছে, এটাও কি আছে? 10 গ্রাম আছে। বুঝতে পারছি? কি ধরে নিলাম? যে দুইটাই 10 গ্রাম পরিমাণে আছে, সমপরিমাণ। তুমি 10 গ্রাম না চাইলে 5 গ্রাম ধরতে পারো, তুমি 10 কেজি ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি ধরে নিলাম 10 গ্রাম, একটা স্ট্যান্ডার্ড মান ধরলাম আর কি। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম? যে মেইন যে ফর্মুলা N of A ডিভাইডেড বাই তার সহগ, N of NaOH ডিভাইডেড বাই তার সহগ। আচ্ছা, লেখা কি ব্লার হয়ে গেছে? কয়েকজন লিভ নিতেছে দেখলাম, নাকি ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে কি বলতেছিলাম? N of H2SO4 ডিভাইডেড বাই তার সহগ N of NaOH তার সহগ 2, তারা সমান। এখন N of H2SO4 সেটা কি হবে? হাফ অফ N of NaOH। তো দেখো, যেহেতু আমি লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথা বলতেছি, এখানে কিন্তু দুইটারই আমার গ্রাম নিয়ে কথা বলতে হবে, তাই তো? মানে এখানে আমি ওর W of H2SO4 বসাবো ডিভাইডেড বাই M, হাফ অফ W of NaOH ডিভাইডেড বাই M। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি, একটু। আচ্ছা, সরি। তো যেটা বলতেছিলাম, W of H2SO4 ডিভাইডেড বাই M ইকুয়ালস টু হাফ অফ W of NaOH ডিভাইডেড বাই M। এখন এর মধ্যে দেখো, তুমি জানো ও 10 গ্রাম আছে, ও 10 গ্রাম আছে, তাহলে দুই সাইডে 10 বসায় ফেলবা, তাহলে কিন্তু লাভ নাই, সবই তোমার জানা। মানে কি, একটা জায়গায় 10 বসাও, আরেকটা জায়গায় 10 বসায়ও না। ঠিক আছে? অর্থাৎ আমি ধরলাম যে H2SO4 আমার 10 গ্রাম আছে, তাহলে আমার কত গ্রাম NaOH বিক্রিয়া করবে আমি সেটা বের করতে চাচ্ছি। বুঝাইতে পারছি? তাহলে আমি W of H2SO4 10 গ্রাম বসাইলাম। সালফিউরিক অ্যাসিডের M কত? 98। আর এটা ধরো আমি বের করব, আর ওর NaOH এর আণবিক ভর হচ্ছে 40। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে করতে মনে বা মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে W of NaOH টা কি হবে? সেটা হবে হচ্ছে 20/98 ইন্টু হচ্ছে 40। ওকে, 2, হ্যাঁ ঠিক আছে।
ওইটা যে আমরা ধরে নিছিলাম না সমপরিমাণ, এটাও 10 গ্রাম, এটাও 10 গ্রাম, বুঝতে পারছি? এখন যেহেতু লিমিটিং বিক্রিয়ক আমরা যখন হিসাব করি তখন আমরা কি করি, মানে একটারটাকে আমরা বসাই, আরেকটা বের করার ট্রাই করি। তো এখানে সেম কথাই, আমরা এখানে হচ্ছে কি করতেছি, H2SO4টা বসাচ্ছি, আর NaOH কতটুকু 10 গ্রামের সাথে কতটুকু NaOH বিক্রিয়া করতে সেটা বের করার ট্রাই করতেছি। বুঝতে পারছি? ঠিক আছে? তো এটার মানটা আসে হচ্ছে আমার এখানে করা আছে, এটার মানটা আসে 8.16 গ্রাম আসে। মানে আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে 8.16 গ্রাম NaOH 10 গ্রাম H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে। ক্লিয়ার? তাইলে আমার কিন্তু আমরা কি করছি? আমরা সমপরিমাণ দিছি। এর মানে 10 গ্রাম H2SO4 দিছি, 10 গ্রাম কি দিছি? NaOH দিছি। তাইলে অতিরিক্ত কি আছে? অতিরিক্ত আছে হচ্ছে আমার 1.84 গ্রাম NaOH। তো লিমিটিং বিক্রিয়ক কি হবে? যেটা আসলে অতিরিক্ত আছে সে কিন্তু লিমিটিং না। লিমিটিং কে? যে শেষ হয়ে গেছে। মানে H2SO4 টা এখানে লিমিটিং হবে। বুঝাইতে পারছি? লিমিটিং বিক্রিয়ক যদি চায় তাও কিন্তু এভাবে করা যায়। কি করবা? একটার W কে ধরে নিবা যে দেয়া নাই, আরেকটা ধরে নিবা দেয়া আছে। বসাবা, বসায়া দেখবা কোনটা লিমিটিং বিক্রিয়ক হয়। সেম আগের মতোই কাহিনী। মানে যেটা আমরা উইকিকে করতাম সেটা এখন এক সমীকরণে করে ফেলতে পারতেছি। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞাসা আছে? আর মাঝে মাঝে কিন্তু প্রশ্ন থাকে। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, পিএইচ এর, আচ্ছা পিএইচ এর কি মানে পিএইচ বের করা? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, করাচ্ছি। তাহলে যেটা বলতেছেন যে অতিরিক্ত আছে 1.84 গ্রাম NaOH। তো মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে যে দ্রবণের প্রকৃতি কি হবে? তো একটা জিনিস বুঝো, এখানে কিন্তু H2SO4 শেষ হয়ে যাচ্ছে। মানে শেষ হয়ে কি সে পুরোপুরি লবণ হয়ে যাচ্ছে না? এখানে অবশ্যই থাকতেছে কি NaOH। তাহলে দ্রবণের প্রকৃতিটা কি থাকবে? ক্ষারীয় থাকবে কিন্তু। দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। এগুলা কিন্তু মাঝে মাঝে থাকে। তো দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো দ্রবণের প্রকৃতি কি হবে এটাও যদি বের করতে আমাদের কি করতে হবে? লিমিটিং বিক্রিয়ক আসলে বের করতে হয়। ঠিক আছে? লিমিটিং বিক্রিয়ক বের করে দেখতে হয় কোনটা অবশিষ্ট আছে, সেটা হচ্ছে কি আমার দ্রবণের প্রকৃতি। আচ্ছা, তো ইয়ে বললো হচ্ছে পিএইচ এর ব্যাপারটা। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি যেটা ইচ্ছা তোমার ধরো। আমরা এখানে সমপরিমাণ বলে দিছিলাম আরকি। তুমি 10 এর জায়গায় যেকোনো কিছু ধরে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছিলাম? হ্যাঁ, দ্রবণের পিএইচ। তো তোমার খেয়াল করো HCl কি বলা ছিল এখানে? 0.04 মোলার। ঠিক আছে? তো মাথায় রাখবা HCl যখন কোনো একটা দ্রবণে থাকে মানে অ্যাকুয়াস আকারে থাকে তখন সে ভাঙে কি আকারে? H+ আর Cl- আকারে। তো সোজা ভাষায় এখানে HCl যদি 1 মোল থাকে তাহলে এখানেও H+ কত হবে? 1 মোলই উৎপন্ন হবে। মানে 1 মোল HCl থেকে 1 মোল H+ উৎপন্ন হবে। তো আল্টিমেটলি যদি এখানে 0.04 মোলার থাকে তাহলে এখানেও H+ এর ঘনমাত্রা কত হবে? 0.04 মোলার। এবং আমরা কি জানি? পিএইচ কি? পিএইচ হচ্ছে, সরি পিএইচ তো এমনি লেখে, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। তাহলে মাইনাস লগ H+ এর ঘনমাত্রাটা কত? 0.04 মোলার। তো এটা হচ্ছে আমার এই 0.04 মোলার HCl এর পিএইচ। এখন তুমি কি বলতে পারো যদি ভাই H2SO4 থাকে তাহলে কি করব? তো ধরো H2SO4 আগের মতোই 0.04 মোলার আছে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি H2SO4 কে ভাঙি বা H2SO4 যদি দ্রবণ আকারে থাকে সেটা ভেঙে কি উৎপন্ন করে? দুইটা H+ তৈরি করে আর হচ্ছে একটা SO4 2- তৈরি করে। এখন দেখো যদি H2SO4 1 মোল থাকে সে ভেঙে কি 2 মোল H+ উৎপন্ন করবে। কারণ কি ডাবল হয়ে যাবে। ওকে? মানে ব্যাপারটা কিরকম? যেমন ধরো যদি একটু ইয়েতে বুঝাই, আম ধরো আমি CaC2 কে ভাঙতেছি, ক্যালসিয়াম কার্বাইডকে। ভেঙে 2টা কার্বন আর একটা ক্যালসিয়াম আসতেছে। তাহলে যদি এখানে আমি 1 মোল রাখি তাহলে 2 মোল কার্বন তৈরি হবে। মানে একটা ক্যালসিয়াম কার্বাইড থেকে 2টা কার্বন হচ্ছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বাইড থেকে 2 মোল কার্বন হবে। তো সেম ভাবে 1 মোল H2SO4 থেকে 2 মোল H+ হবে। ঠিক আছে? তো আবার আমি যদি এখানে 0.04 মোলার রাখি তাহলে এখানেও কি হবে? 2 ইনটু 0.04 মোলার, মানে এখানে কি হয়ে যাবে? 0.08 মোলার। ঠিক আছে? তাহলে এখানে আমার পিএইচটা কি হবে? পিএইচটা হবে মাইনাস লগ H+, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। মানে মাইনাস লগ 0.08 মোলার। তারপর যা আসে আর কি, এটা ক্যালকুলেটরে বের করে দেখবা। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে পিএইচ এ?
কার কোনো জিজ্ঞাসা নাই? ওকে। তো আমাদের লাস্ট একটা ব্যাপার আছে। তো তোমরা হচ্ছে শতকরা সংযুতি, তারপর হলো মানে আরো যে ব্যাপারগুলো আছে ওই চ্যাপ্টারে একটু নিজেরা করবা। একটা জিনিস একটু দেখাইতে বলছে নাকিব, তাও আমি একটু দেখায় দেই। সেটা হচ্ছে একটা ম্যাথের মতো, যে কোনো একটা হাইড্রোকার্বনে এইচ আছে হচ্ছে তোমার 14.29%, কার্বন আছে হচ্ছে 85.71%। যদি থাকে তাহলে হাইড্রোকার্বনটা নিচে অপশন দেওয়া আছে কি, অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন। তো এটা কিভাবে বুঝবো বা এটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে হচ্ছে সেম, তুমি কি করবা, শতকরা সংযুতি থেকে ওদের স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করার ট্রাই করবা, তাই তো? তাইলে যদি আমি কার্বনের কথা চিন্তা করি, কার্বন কত আছে, 85.71%। ওকে। তো আমরা প্রথম ধাপে কি করি, প্রথমে হচ্ছে ওদের শতকরা সংযুতিকে ওদের পারমাণবিক ভর দিয়ে ভাগ দেই, তাই তো? এটাই তো ওয়ে। 14.29, ওর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে প্রথমে কি করি, পারমাণবিক ভর দিয়ে ভাগ দেই। ভাগ দিলে এটার আসে হচ্ছে তোমার 7.10, আর এটার আসে হচ্ছে 14.29। এরপর কি করি, এরপর হচ্ছে আমার যেই ভাগফল দুইটা আসছে তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে সবগুলাকে আমরা ভাগ করি আবারও। তাহলে কার্বন আসতেছে কত, কার্বন আসতেছে 7.10, এটাকে কি করব, হ্যাঁ স্থূল সংকেতের, এটা স্থূল সংকেতটা বের করব। আর হাইড্রোজেন আসতেছে 14.29, এটাকেও 7.10 দিয়ে ভাগ করব, এটা আসে 1, আর এটা আসে অ্যাপ্রক্সিমেট 2 এর সমান। তাহলে আমরা স্থূল সংকেত কি বলতে পারি, স্থূল সংকেত হচ্ছে CH2। স্থূল সংকেত কত, CH2। তাহলে আণবিক সংকেতটা কি হবে, এখন আণবিক সংকেত আমরা সরাসরি বের করতে পারবো না, তো ধরে নিই আণবিক সংকেত হচ্ছে নিচে N আছে, বা আমরা কি বলতে পারি CnH2n। ওকে, এবং CnH2n এটা কার সাধারণ সংকেত, কি, এল, অ্যালকিন, এল, অ্যালকিনের সাধারণ সংকেত, বুঝতে পারছি? তো CnH2n আসছে, এটা কি, এটা অ্যালকিনের সাধারণ সংকেত। তো এর মানে আমার যে হাইড্রোকার্বনটা দেওয়া আছে সেটা কি, একটা অ্যালকিন। তো এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে, যদিও এখানে ইনফরমেশনের ঘাটতি আছে। তুমি ধরো অ্যান্সারটা CH2 অথবা ধরো কি আসলো, অথবা অন্য কিছু একটা আসলো, তুমি ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কি করবা, এটার ওই যে এরকম স্থূল সংকেত করে দেখবা যে এটা কিসের সাথে মিলতেছে, CnH2n এর সাথে মিলছে, সো এটা হচ্ছে কি অ্যালকিন। কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আরো একটা পার্ট বলছে, যেটা হচ্ছে আকরিকের যে চ্যাপ্টারটা, সেটার যে আকরিকগুলা, যেমন গ্যালেনা, তারপর হচ্ছে তোমার কি কি আছে, সিন্নাবার, তারপর হচ্ছে বক্সাইট, তারপর হচ্ছে অ্যালুমিনা, এগুলোর যে সংকেতগুলো এগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা, ঠিক আছে? কারণ এগুলো আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট আছে এমসিকিউ এর জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে আহ এগুলো মনে রাখবা, যেমন মিথেনের যে সরি মিথেন বলতেছি, অ্যালকেনের তোমার যে ক্ষুদ্রতম সদস্য সেটা কি, CH4। ওকে, কিন্তু অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য কি, C2H4। ঠিক আছে, মানে কি, আমার যে অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য সেখানে কয়টা কার্বন আছে, দুইটা কার্বন, কিন্তু অ্যালকেনের যে ক্ষুদ্রতম সদস্য সেখানে একটা কার্বন আছে। যদি আমি বলি অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য, সেটাতে কয়টা কার্বন আছে, সেটা তো দুইটা, C2H2, ইথাইন। ওকে। তারপর ধরো আমি তোমাকে যদি বলি যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষুদ্রতম সদস্যে কয়টা কার্বন আছে, কে বলতে পারবা? কেন? একটা। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, HCOOH, ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড। ওকে। আচ্ছা, এটা কিন্তু খুব একটা মজার একটা যৌগ, এটা পরে পড়বা কেন মজার যৌগ, জেনে রাখো এটা খুবই মজার একটা যৌগ। আচ্ছা, তো এটা কার্বক্সিলিক অ্যাসিড। তারপর যদি তোমাকে আমি বলি যে অ্যালকেন, সরি অ্যাল বলতেছি, অ্যালডিহাইডের ক্ষুদ্রতম সদস্য কয়টা কার্বন আছে, একটা। কিটোন নিয়ে আইডিয়া আছে, কিটোনের ক্ষুদ্রতম সদস্য, কিটোনের ক্ষুদ্রতম সদস্য কিন্তু প্রোপানন, ঠিক আছে? এটা হচ্ছে কিটোনের ক্ষুদ্রতম সদস্য, প্রোপানন। ওকে। তো এই প্রোপাননে কয়টা কার্বন আছে, তিনটা। এটা কিন্তু মাথায় রাখবা যে কিটোনের যে ক্ষুদ্রতম সদস্য সেটা হচ্ছে কি, প্রোপানন। কিটোন হচ্ছে যাদের মাঝখানে এই যে সি ডাবল বন্ড ওটা আছে, আর দুই সাইডে দুইটা তোমার হচ্ছে কি বলে এটাকে, অ্যালকাইল গ্রুপ থাকে, দুই সাইডে অ্যালকাইল গ্রুপ, আর মাঝখানে সি ডাবল বন্ড ও, এটাকে বলা হয় কিটোন। ঠিক আছে, এর যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য সেটা হচ্ছে প্রোপানন, এবং প্রোপাননে তিনটা কার্বন আছে। তো এটা একটু মাথায় রাখবা।
কিটোনের ক্ষুদ্রতম সদস্যে 3টা কার্বন আছে। তো এই জিনিসগুলো যে ক্ষুদ্রতম সদস্যে কয়টা কার্বন আছে, কি আছে না আছে, এগুলো একটু পড়বা। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে সমাণু। ঠিক আছে? যেমন একটা ব্যাপার আছে, বইয়ের মধ্যে একটা উদাহরণ আছে যে ধরো CH3CH2OH, এটা কি ইথানল। ওকে? আর আরেকটা আছে CH3OCH3, এটা আমাদের বইতে ছিল, তোমাদের বইতে মনে থাকার কথা। ইথানল, এরপর কি ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এটাকে আরেকটা নাম আছে তো, এটা বলে যে এটার আরেকটা নাম আছে, ওইটা আমি ভুলে গেছি আসলে। কেমিস্ট্রি অনেক ধরে পড়িও না, পড়াইও না, আমি সব ওইগুলো খুব একটা খেয়ালও নাই। ডাইমিথাইল ইথার আরেকটা জিনিস, এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে, ওয়েট, এটার একটা নাম হচ্ছে মিথক্সিমিথেন, মনে পড়ছে, মিথক্সিমিথেন। ঠিক আছে? এটার আরেকটা নাম হচ্ছে মিথক্সিমিথেন। ওকে? আরেকটা আর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার অথবা মিথক্সিমিথেন। আচ্ছা, আরেকজন কি বললা? মানে বিভিন্ন ধরনের রেগুলার আবার বাণিজ্যিক নামও আছে। সো বাণিজ্যিক নাম আলাদা জিনিস কিন্তু। ও আচ্ছা, এস্টার, এস্টার অন্য জিনিস তো। এস্টার হচ্ছে যাদের সাথে যতটুকু মনে আছে এই মূলকটা থাকে, এই যে এটা হচ্ছে এস্টার। ঠিক আছে? এটা হচ্ছে এস্টার। আর ইথার হচ্ছে মাঝখানে ও, দুই সাইডে আর, এটা হচ্ছে ইথার। ওকে? আচ্ছা, তো যেটাই হোক, ইথানল, তারপর হচ্ছে ডাইমিথাইল ইথার, এরা কিন্তু কি সমাণু। দেখো সমাণু মানে কি, সমাণু মানে হচ্ছে তাদের গাঠনিক সংকেত আলাদা কিন্তু আণবিক সংকেত এক। এখানে দেখো 2টা কার্বন আছে, আর হচ্ছে 6টা হাইড্রোজেন আছে, আর একটা অক্সিজেন আছে। একটা অক্সিজেন, 2টা কার্বন, 6টা হাইড্রোজেন। তাহলে এর মানে কি, এরা আমার সমাণু পরস্পরের। তো এই জিনিসটা সমানুতার বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু দেখবা আর কি। বা বইয়ে যতটুকু সমানুর জিনিস আছে ততটুকু পড়লেই হবে। পলিমারকরণ এগুলো একটু গুরুত্ব দিতে বলছে আর কি। আর তেমন কিছু নাই। একটা মজা জিনিস দিয়ে শেষ করি। এতক্ষণ এই ছেলে আমার যোজনী বলে, যোজনী তো অনেক লম্বা জিনিস রে ভাই। যোজনী কিভাবে বের করে? আহ আচ্ছা ঠিক আছে, আমি একটু যোজনীটাই বুঝাই, যেহেতু যোজনী জানতে চাইছে। অন্যটা দরকার, ওইটা দরকার নেই আপাতত। তো যোজনী ব্যাপারটা বুঝো, একটা জিনিসের বা যে কোনো একটা পরমাণুর যোজনী যদি বের করতে চাও, আহ, তো সেটার জন্য তোমাকে আগে ওর কি বলে ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হবে। তো মেইনলি যোজনীর সংজ্ঞাটা কি, যোজনীর কিন্তু তোমাদের বইয়ে একটা খুবই ফাউ সংজ্ঞা দেয়া আছে। একটু আগের বারের বইয়ের সংজ্ঞাটা বের করবা। যে যোজনীর সংজ্ঞাটা হচ্ছে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর মানে কি, সর্ববহিস্থ স্তরে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে, যে কয়টা কি থাকে, বেজোড় ইলেকট্রন থাকে। 11 নং চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, 11 নং চ্যাপ্টারটা কি এটা বলো। আহ ও আচ্ছা, জৈব যৌগের যে ফার্স্ট পার্ট, ওই যে তোমার পাতন বা ভাগ করার যে পার্টটা, সেটা লাগবে না মনে হয় এত। ওইটা, হ্যাঁ একটু ঝামেলা আছে, ওটা দরকার নেই। তোমরা যোজনী দিয়েছিলাম, একটু যোজনীটা শেষ করি। যে যোজনীটা কি, যে কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তরে সর্ব মানে যোজ্যতা স্তরের যতগুলো বেজোড় ইলেকট্রন থাকে। এখন হোয়াট ইজ বেজোড় ইলেকট্রন? মনে রাখবা, বেজোড় আর বিজোড়ের মধ্যে তফাৎ আছে। বিজোড় হচ্ছে 1, 3, 5, 7, 9 সব, কিন্তু বেজোড় মানে কি, বেজোড় মানে হচ্ছে একটা। যেমন আমরা কি বুঝি জোড় বলতে, বা এক জোড়া জুতা বলতে মানে 2টা জুতা বুঝাই, তেমনি বেজোড় মানে হচ্ছে জাস্ট একটা জুতা। ঠিক আছে? মানে বেজোড় বলতে একটা বোঝানো হয়। এখন কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়, এগুলো হয়তো তোমরা জানো, নাও জানতে পারো, কিন্তু এটা জানা লাগে আর কি যোজনী বুঝতে। যে আমরা কি জানি, এসপি ডিএফ কি আছে, 4টা তোমার সাবশেল আছে। ঠিক আছে? তো এসপিডিএফ এর মধ্যে তোমার পি এর হচ্ছে 3টা ভাগ থাকে, পিএক্স, পিওয়াই, পিজেড, এবং ডি এর থাকে 5টা ভাগ, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। ঠিক আছে? আশা করি জানো, জানা উচিত আর কি এগুলা, যদিও বইয়ে নাই কিন্তু জানাটা উচিত। তো কি করতে হয়, তোমাকে দেখতে হবে হচ্ছে যে এরা বা এই তোমাকে এই সাবশেলের ইলেকট্রন মানে এই শেল পর্যন্ত ইলেকট্রন বিন্যাসে নিয়ে যেতে হবে, এই শেলগুলো পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিয়ে যেতে হবে। কিরকম যদি একটু ভালোভাবে বুঝি, দেখো কার্বন, কার্বনের যোজনী, তো আমরা কি জানি 1s2, 2s2,
2p2 এটা হচ্ছে কি কার্বনের ইলেকট্রন বিন্যাস। তো এর মধ্যে যদি আমি 1s 1s আর 2s এর কিন্তু কোনো ঘর নাই বা কোনো ভাগ নাই। pd আর f এরও আছে, f এরও কিন্তু 7টা ভাগ আছে, তো f দরকার নেই আমাদের। p এর হচ্ছে দুইটা কি তিনটা, তো 2px 2py and 2pz। কয়টা ইলেকট্রন আছে? দুইটা আছে। এই দুইটা ইলেকট্রন দুইটা ঘরে বসবে, মানে px এ বসবে py তে বসবে, মানে একদম নিচ থেকে উপরের দিকে উঠবে। বুঝতে পারছি? নিচ থেকে উপরে, মানে এরকম py pz px খালি এরকম হবে না। px এ বসবে, তারপরে py তে বসবে, তারপর pz এ বসবে। এখন দেখো এটা হচ্ছে আমার যোজ্যতা স্তর 2p 2s2 2p2, এটা হচ্ছে কি আমার যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরে কয়টা বেজোড় মানে কয়টা মানে জোড়াহীন আছে? দুইটা জোড়াহীন আছে না? তো কার্বনের যোজনী হচ্ছে 2। বুঝতে পারছি? কার্বনের যোজনী 2। এরপর আসে হচ্ছে এক্সাইটেড করা। এক্সাইটেড করা মানে কি, যদি তুমি কখনো এক্সাইটেড করো তখন হচ্ছে জোড়াগুলো ভেঙে ভেঙে বেজোড় হইতে থাকে। যেমন আমি যদি মুক্ত মানে সর্বশেষ শক্তি স্তরে খেয়াল করি, এখানে কি আছে? এখানে আমার এখানে জোড়া আছে না একটা? তো যেখানে জোড়া থাকে আমরা চাইলে এটাকে এক্সাইটেড করতে পারি। তাহলে 1s2 যদি এক্সাইটেড করি তখন কি হবে? এই জোড়াটা ভেঙে যাবে, 2s1 হয়ে যাবে। 2px এ কিন্তু একটা আছে, সো এটা এখানে আসবে না। 2py তে একটা আছে, সে এখানেও আসবে না। 2pz এ চলে যাবে। 2pz এ 0 ছিল না, এখানে একটা হয়ে যাবে। এখন দেখো, এখন যদি আমি সর্ববহিস্থ শক্তি স্তরের দিকে খেয়াল করি, এখানে আমার কয়টা বেজোড় আছে? 4টা। তাহলে ওর যোজনী কয়টা হবে? 4টা। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? বা যোজনী কত হবে? 4। ওকে, যদিও আমরা কার্বনের যোজনী 4 বেশি ইউজ করি, কারণ হচ্ছে আহ আচ্ছা, মুক্ত জোড় বন্ধন জোড়, আচ্ছা এটাতে যাচ্ছি আমি, আরেকটু শেষ করে নেই। তারপর ধরো আরেকটা দেখাই, সেটা হচ্ছে ধরো ফসফরাস। ঠিক আছে, এটা একটা ভালো উদাহরণ। তো ফসফরাসের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে তোমার 15টা, তাই তো? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3। ওকে, তাহলে আমার এগুলো কোনো মাথা ব্যথার বিষয় না, আমার যোজ্যতা স্তর হচ্ছে মাথা ব্যথার বিষয়। তাহলে আমি যদি ভাগ করি 3s2 3px 3py and 3pz, তো px এ বসবে একটা, তিনটার মধ্যে একটা 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 করে বসবে। বুঝতে পারছি? px এ একটা, py তে একটা, আর কি pz এ একটা বসবে। তাহলে এখন দেখো ওর যে সর্ববহিস্থ স্তর, সেখানে বেজোড় কয়টা আছে? 3টা না? তাহলে ফসফরাসের যোজনী কয়টা? 3। এখন দেখো ওর কি এখানে একটা জোড়া আছে না? জোড়া আছে। তো তুমি চাইলে কি করতে পারো? ওকে উত্তেজিত করতে পারো। উত্তেজিত করলে 1s2 2s2 2p6 এগুলো ঠিক থাকবে। এই যে এই জোড়াটা ভেঙে যাবে, মানে 3s1 হয়ে যাবে, 3px1 3py1 3pz1। তুমি বলতে পারো ভাই আর কই যাবে, আর তো জায়গা খালি নেই, কিন্তু আমরা কি জানি 3 তে ডি আছে না? ডি তো খালি, তাইলে 3d যে xy এখানে একটা চলে আসবে। ফলে দেখো এখানে আমার যে সর্ববহিস্থ স্তর, এই জায়গায় কয়টা বেজোড় আছে? 1 2 3 4 5। তাইলে ওর যোজনী কত হবে? 5 হবে। যোজনী ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক আছে, তো তোমরা বাসায় SW করবা, সেটা হচ্ছে সালফার। সালফারের যোজনী কত হয়? মোটামুটি আমরা জানি যে 2 4 6। কিভাবে হয় এটা দেখাবা? হ্যাঁ বলো। না 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 না, এটা প্রতীকী কিছু না, মানে হচ্ছে এটা নামই। এদের যে সাবশেল গুলা আছে বা ইউ তো নাকিব তো মনে হয় পড়ানোর কথা, ইউ তো পড়াইছে ওখানে PXPY পড়াইছে না? কি বলে ওগুলো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে ইউতে চলে গেছে না পড়ানোর কথা? তো ওই জায়গায় কিন্তু এগুলো আছে, প্রতীকী না কিন্তু, এগুলো রিয়েল নাম। PXPY PZ, তারপর 3DXY DYZ DZX DX স্কয়ার Y স্কয়ার DZ স্কয়ার, এগুলোর এমন নাম হওয়ার কারণও আছে। কেন কারণ আছে? তোমার এগুলো হচ্ছে এক একটা অক্ষে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে এই অক্ষে থাকে, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষে থাকে, আরেকটা হচ্ছে কি জেড অক্ষে থাকে। ঠিক আছে, অনেক ধরে পড়ি না, মনে নেই আসলে ওগুলো ঠিক মতো। তারপরে আর কি আছে? তারপর হচ্ছে আচ্ছা না না না, আমার হচ্ছে যে স্তরে আছে সে সেই স্তরেই থাকবে। বুঝতে পারছি? 3D এর কিন্তু মানে 3 এর কিন্তু এখনো ডি খালি ছিল, সে দিতে যাবে। তুমি বলতে পারো হ্যাঁ, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি বা যখন হচ্ছে ইয়েতে যাই, মানে হচ্ছে নরমালি ইলেকট্রন বিন্যাস করি, তখন হচ্ছে 3p এর পর 4s এ যায়। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা আলাদা কথা। কিন্তু এখানে হচ্ছে সে যোজ্যতা স্তরেই থাকবে। বুঝতে পারছিস? সে কি থাকবে? যোজ্যতা স্তরেই থাকবে, মানে 3 এর মাঝখানেই থাকবে, সে 4 এ যাবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা বা বুঝতে পারছি? যেমন ধরো যদি আমি তোমাকে একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাই, 1s2 2s2 2p4। ঠিক আছে, তো 2p4টা কি হবে? 2px 2py
2pz, তাই তো? তাহলে 4টা আছে, মানে একটা 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 আর একটা দুইটা, 2 1 1 এভাবে বিন্যস্ত হবে। বুঝতে পারছি? দুইটা একটা একটা এভাবে কি হবে, ওর ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে। বুঝতে পারছি? তাহলে সর্বশেষ শক্তি স্তরে আমার কয়টা বেজোড় আছে? দুইটা বেজোড় আছে। এখন তুমি বলতে পারো আমি তো তাহলে অক্সিজেনকে উত্তেজিত করতে পারি। দেখো, অক্সিজেন কিন্তু আমি এখানে উত্তেজিত করলে সে কি তোমার কোথায় যাবে, মানে সে কিন্তু যোজ্যতা স্তরে থাকবে না, তারটা কোথায় চলে যাবে? 3s এ চলে যাবে। কিন্তু আমরা এটা বিবেচনা করি না, বা আসলে কখনো 3s এ যায় না। বা তুমি বলতে পারো নতুন কোনো কক্ষপথ তৈরি হয় না। বুঝতে পারছি? নতুন কোনো কি হয় না? কক্ষপথ তৈরি হয় না। অর্থাৎ এখানে কিন্তু আমরা চাইলে এটাকে উত্তেজিত করতে পারবো না। ওকে, ওর যোজনী কিন্তু 2 পর্যন্তই। বুঝাইতে পারছি? আচ্ছা, দেন আসতেছে যেটা মুক্তজোড় বন্ধন জোড়। আচ্ছা, মুক্তজোড় বন্ধন জোড়ের ব্যাপারটা হচ্ছে, যদি ধরো আমি HCl এর কথা বলি, ধরো এটা এই জিনিসটা আসে হচ্ছে তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে। হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন, আর ক্লোরিনের আছে হচ্ছে তোমার 7টা ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। ঠিক আছে? তাহলে ওরা যখন তোমার যুক্ত হবে HCl আকারে, তাহলে এরকম হবে দেখতে। এর মধ্যে যেগুলো হচ্ছে পেয়ার করে, যে এটা হচ্ছে পেয়ার করছে, এটা হচ্ছে কি বন্ধন জোড়, আর এগুলো হচ্ছে কি সব মুক্ত জোড়, যেগুলো পেয়ার করে নাই। বুঝতে পারছি? যেগুলো পেয়ার করে নাই সেগুলো মুক্ত জোড়, যেটা পেয়ার করছে সেটা হচ্ছে কি বন্ধন জোড়। যেমন আরেকটা ভালো উদাহরণ দেখাই, এটা আমাদের সময় এসএসসি তে আসছিল। তো ধরো কার্বন, ঠিক আছে, কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তাই তো? এবং আমরা জানি যোজনীয় 4টা। ধরো কার্বন, আমি টেট্রাফ্লোরাইডের কথা বলতেছি, CF4। ফ্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, ফ্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। এর মধ্যে সে হচ্ছে কি একটা যুক্ত করছে আর বাকি 3টা খালি। তাহলে দেখো এখানে তার মুক্ত জোড় কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা, মানে যেগুলো কি জোড়া গঠন করছে সেগুলো হচ্ছে মুক্ত জোড়। তাহলে 4টা, সরি, মুক্ত জোড় বলতেছি, 4টা বন্ধন জোড়, বন্ধন জোড়, সরি, 4টা বন্ধন জোড় যেগুলো বন্ধন করছে। আর মুক্ত জোড় কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। 12টা হচ্ছে আমার কি বন্ধন জোড়। ধুর, উল্টা বলতেছি বারবার। 4টা বন্ধন জোড়, 12টা মুক্ত জোড়, সরি, 12টা মুক্ত জোড়, 4টা বন্ধন জোড়। ঠিক আছে? আচ্ছা, অনেকে কিন্তু আবার বলে যে বন্ধন জোড় মুক্ত জোড় এগুলো কেন্দ্রীয় মৌলের জন্য হইতে, এগুলো কিন্তু ভুয়া কথা। ঠিক আছে? বন্ধন জোড় মুক্ত জোড় তোমার সবগুলোর জন্যই হতে পারে। ঠিক আছে? যেমন আমাদের সময় সবচেয়ে বড় অনেকে যে ভুলটা করছিল, সবাই বলছে যে এখানে কোনো মুক্ত জোড় নাই। কেন বলছে? কারণ দেখো, কেন্দ্রীয় মৌল কি কার্বন, কেন্দ্রীয় মৌলের সবগুলা কি হয়ে গেছে? বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু এরকম কিছু নাই। মুক্ত জোড় হচ্ছে যেগুলো তোমার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আছে এবং কোনো বন্ধনে যুক্ত হয় নাই, সেগুলো বলা হয় মুক্ত জোড়। তাহলে আমার 12টা হচ্ছে মুক্ত জোড়, আর 4টা হচ্ছে কি বন্ধন জোড়। বুঝতে পারছি কিনা? কোনো জিজ্ঞাসা আছে কিনা? টাইটেনিয়াম, ওগুলো তো খুব দূরে চলে যায়। আর এ তো ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, ওইটার ইলেকট্রন বিন্যাস করেও দেখতে হবে আর কি। আচ্ছা না, স্কুল টাইম, আচ্ছা টাইটেনিয়াম না, আচ্ছা বুঝতে পারছি, টাইটেনিয়াম তো 22, হ্যাঁ এটার যোজনী যোজনী যোজনী, এটা অবস্থান্তর মূলে পড়ছে তো, এটার 2টা বা 3টা যোজনী হবে। 22 হইতে পারে, কি হইতে পারে আমি সঠিকভাবে বলতে পারতেছি না। যেমন আয়রন, আয়রনের কিন্তু অনেকগুলো যোজনী হয়, যদি আমরা জানি হচ্ছে 2 3, মেইন যোজনী হচ্ছে 2 3। ও যেগুলো হচ্ছে এগুলো তোমার ধরো ডি তে চলে যায় বা ডি ব্লকে চলে যায়, এগুলার যোজনী বের করার এই যে এরকম বা ফিক্স কোনো ওয়ে নাই। এগুলো অনেক টেকনিক আছে বা অনেক কিছু বুঝা করতে হয়। বুঝতে পারছি? এগুলো অনেক কিছু বুঝা লাগে, প্লাস আরো অনেক থিওরিও আছে। ওকে, আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে বা কোনো জিজ্ঞাসা আছে কি, বা যোজনী ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যার সমস্যা ছিল? আর সালফারের যোজনী 2 4 6, এটা কেন হয় একটু করে দেখো, যদি এটা করতে পারো তাহলে তোমার যোজনী আর কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে? ওকে, তাইলে আশা করি আর কোনো সমস্যা নাই। ধন্যবাদ।